জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় 7টার দিকে এই ঘটনা ঘটে। ঈদে মিলাদুন্নবীর আয়োজনের পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করছিলেন জাপা কর্মীরা। সন্ধ্যা 7টার পর হঠাৎ একটি মিছিল নিয়ে এসে ভাঙচুর, হামলা শুরু করে জাপা কার্যালয়ে। এ সময় নিচ তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার পর পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, জল কামান ব্যবহার করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন জাপা মহাসচিব। গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করে 24 ঘন্টার মধ্যে হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। অন্যথায় দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। আমরা মনে করি এই সমস্ত ঘটনার জুডিশিয়াল এনকোয়ারি প্রয়োজন ছিল। এই ঘটনার আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইনে যেসব দল সন্ত্রাসী কার্যক্রম করে, গণ অধিকার পরিষদ আমাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে। আমরা সন্ত্রাস বিরোধী আইনে গণ অধিকার পরিষদের নিষেধাজ্ঞা চাই। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা হয়েছে অভিযোগ করে এই হামলার দায় নিয়ে তার পদত্যাগ দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। গেল কয়েকদিনের ঘোষণার অংশ হিসেবেই শুক্রবার বিকেলে শাহবাগ মোড়ে সংহতি সমাবেশে জড়ো হয় গণ অধিকার পরিষদ। তাদের দাবি, হামলাকারীদের বিচার, জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি বন্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। রাশেদ খান বলেন, হামলার ভিডিও ফুটেজ থাকার পরও কাউকে গ্রেপ্তার না করার বিষয়টি দুঃখজনক। সমাবেশে অংশ নেয় দলটির শাখা সংগঠক ও জুলাই আন্দোলনে রাজপথে থাকা সমমনা রাজনৈতিক দলগুলো। বক্তাদের কণ্ঠে উঠে আসে দাবি আদায়ের আহ্বান ও স্বৈরাচার রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার শপথ। জাতীয় পার্টিকে যদি হজম করা হয়, একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। কোন একটি দলের উপর হামলা ছিল না, শুধু এটি। এই হামলা বাংলাদেশের উপর হামলা, এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের উপর হামলা, এই হামলা জুলাইয়ের অক্ষের বিরুদ্ধে হামলা। বিদেশের মাটিতে বসে যারা বারবার বাংলাদেশকে নিজ রাডারে আনার স্বপ্ন দেখে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ আর কখনোই পৃথিবীর অন্য কোন দেশের পুতুল খেলার পাত্র হবে না। ভিডিও ফুটেজ থাকার পরেও কেন একজনও গ্রেপ্তার হলো না? কেন গ্রেপ্তার হলো না? তাদেরকে প্রোটেকশন করা দিচ্ছে এই স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া, নির্দেশ ছাড়া নুরুল হক নূরের উপর হামলা হয় নাই। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জটিলতা, ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে গণ অধিকার পরিষদের সমাবেশে সংহতি জানিয়ে যোগদান করে জামায়াতে ইসলামী। শুক্রবার বিকালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইরের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এক বিশাল মিছিল নিয়ে শাহবাগে গণ অধিকার পরিষদের কর্মসূচিতে যোগদান করেন জামায়াত নেতারা। মিছিলে যোগদানের আগে পথসভায় বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়ায় ঐক্যমত্যে পৌঁছতে না পারলে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত করার আহ্বান জানান তারা। এ সময় নুরুল হক নূরের উপর হামলার ঘটনার নিন্দা জানান তারা। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ নেই বলেও দাবি করেন বক্তারা। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরা পাগলার দরবার ও বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে তৌহিদি জনতার ব্যানারে একদল বিক্ষুব্ধ ব্যক্তি। এ সময় নুরা পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলে তারা।
হামলা ও ভাঙচুরের ঘটনায় নিহত হয়েছে একজন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গত 23 আগস্ট গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের নুরা পাগলের মৃত্যুর পর তাকে কবর দেওয়া হয় মাটি থেকে 12 ফুট উঁচুতে। কাবা শরীফের আদলে তৈরি করা হয় তার কবর। এ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল এলাকায়। তারই ধারাবাহিকতায় শুক্রবার জুমার পর বিক্ষোভ সমাবেশ করে তারা। পরে সেখান থেকে হামলা চালানো হয় নুরা পাগলের দরবার শরীফে। পাল্টা আক্রমণ করেন নুরা পাগলের ভক্তরা। দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত মানুষ আহত হন। নিহত হয় এক যুবক। পরে দরবার শরীফে আগুন দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের উপর। ভাঙচুর করা হয় গাড়ি। পরে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ বলছে, জুমার নামাজের পর দরবার শরীফের পাশে সমাবেশ করছিলেন বিক্ষুব্ধরা। উপজেলা নির্বাহী কর্মকর্তাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ সমাবেশের কথা থাকলেও এক পর্যায়ে সেখান থেকে দরবার শরীফে এসে হামলা চালায় উত্তেজিত কিছু ব্যক্তি। রাতে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, কোনো অবস্থাতেই বর্বরতা সহ্য করা হবে না। আইনের সর্বোচ্চ প্রয়োগ করে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও উল্লেখ করা হয় এতে। তৌহিদি জনতার ব্যানারে ইমান ও আকীদা রক্ষা কমিটি তাদের একটি এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি আনসার ক্লাব মাঠে শান্তিপূর্ণ সমাবেশের কথা ছিল। হঠাৎ করে কিছু অংশ তারা হাতুড়ি, রড এবং শাবল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওখানে পাশে ডিউটিরত পুলিশের উপরে প্রথমে আক্রমণ করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে। আপনারা জানেন যে এখানে ইউনো মহোদয়ও ছিলেন উপস্থিত, তারও গাড়ি ভাঙচুর করে। তারা উশৃঙ্খল ভাবে এখানে পরবর্তীতে এসে এই যে বাড়িটা আপনি দেখছেন, এই বাড়িতে তারা ঢুকে পড়ে এবং এখানে অগ্নিপাত ঘটায়। আগামী রোববার দুপুর 12টায় শিক্ষক শিক্ষার্থীদের ডাকসু নির্বাচন নিয়ে সচেতন করা হবে বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। বলেন, নতুন ভোটাররা কিভাবে সহজে ডাকসু ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসতে পারে সে বিষয়ে এদিন বিস্তারিত জানানো হবে। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গণ অভ্যুত্থানের শক্তিকে সুসংহত করার বার্তা নিয়ে সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদারের জন্য জিএস পদ থেকে সরে দাঁড়ান সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। বলেন, গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার উপলব্ধি থেকেই আবু বাকেরকে সমর্থনের কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, আবু বাকের মজুমদারের বিজয়ের মধ্য দিয়েই তার বিজয় হবে। এ সময় মাহিন সরকার তার শুভাকাঙ্ক্ষীদের বাকেরকে বিজয়ী করতে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির সকলকে আহ্বান জানান। গণ অভ্যুত্থানের শক্তি সমূহের মধ্যে ঐক্য প্রয়োজন। সেই জায়গা থেকে আবু বাকের মজুমদার গণ অভ্যুত্থানের একজন অগ্রসেনানী, স্নেহধন্য ছোট ভাই। সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে, সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। ছাত্রছাত্রীদের মাঝে অনেকেই কিন্তু এবার প্রথমবারের মতো ভোট দিবে। তাদের ভোটিং প্রক্রিয়া এবং ভোটদানে আগ্রহী করার জন্য, ভোটদান প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য আমরা একটা টিউটোরিয়াল ভিডিও এর মধ্যে আমরা ওয়েবসাইটে ছেড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন। জাকসু নির্বাচনে ভোটারদের উপঢৌকন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাম সমর্থিত প্যানেল সংসদ পরিষদের এজিএস প্রার্থী সোহাগ ইসামিয়া। ছাত্র শিবিরের নেতাকর্মীরা নারী প্রার্থীদের সাইবার বুলিং করছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে ছাত্র শিবির প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ বলেছেন, সাইবার বুলিংয়ের সাথে ছাত্র শিবিরের নেতাকর্মীরা জড়িত নয়। সকালে নতুন কলাভবন চত্বরে আচরণবিধি ভঙ্গের অভিযোগ সংক্রান্ত সংবাদ সম্মেলন করেন সংসদ পর্ষদের প্রার্থীরা। সেখানে তারা বলেন, নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ 7,000 টাকা খরচ করতে পারলেও অনেক প্রার্থী প্রতি ঘন্টায় তা ব্যয় করছেন।
আবাসিক হলগুলোতে সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে ছাত্র শিবিরের কর্মীরা মব সৃষ্টি করে প্রচারণায় বাধা দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা। তবে এ সময় ঘটনায় ছাত্র শিবিরের কোনো সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করেছেন প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ। তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় সাধারণ শিক্ষার্থীদের কাছে গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রত্যুত্তরে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার দাবিও করেন তিনি। ডাইনিংয়ে আমাদের হলগুলোতে হলের ডাইনিংগুলোতে ভর্তুকি কম, যার জন্য পুষ্টিকর খাবার পায় না। তারপরে আমাদের ক্যাম্পাসে দেখা যায় যে অটোমেশনের সুবিধা না থাকার কারণে অনেকে দৌড়াদৌড়ি করতে হয় ফর্ম ফিল আপের জন্য বা বিভিন্ন কাজে। সেই বিষয়গুলো মূলোৎপাটন করার জন্য আমরা চেষ্টা করে যাব। এই জাকসু যে অনুষ্ঠিত হচ্ছে, সেই জাকসুতে আমরা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠনের অবস্থান দেখতে পাচ্ছি। প্রশাসন সেখানে প্রচ্ছন্নভাবে ভূমিকা পালন করছেন, সেখানে প্রশ্রয় দিচ্ছেন তাদেরকে। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা নির্বাচিত হবেন তারা সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ির সুবিধা নেবে না বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর ঢাকার 15 আসনে কাফরুল দক্ষিণ থানার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ইনসাফের দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। অতীত ভুলে ভাগ্য নির্ধারণে জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারলে 5 বছরে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। ভয় শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে সবাইকে জামায়াতের পাশে থাকার আহ্বান জামায়াত আমিরের। জনগণকে রেখে বিদেশে চিকিৎসা নেওয়া জামায়াত সমর্থন করে না উল্লেখ করে তিনি বলেন, হাঁচি কাশি হলেই বিদেশে যাওয়ার প্রতিবাদেই দেশে চিকিৎসা নিয়েছেন তিনি। একটি মায়াবী মানবিক বাংলাদেশ চান, যেই দেশে প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে, আর জীবন দিয়ে নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে। এমন একটি দেশ যদি চান, তাহলে সকলের প্রতি আমার এই কথাগুলো বিবেচনা করার আবেদন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন, দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করা। আমাদের প্রাইম সাবজেক্ট দোজ হু আর ডিপ্রাইভড পিপল, বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাআল্লাহ। বামপন্থীরা ভাঙতে জানে, গড়তে জানে না, তাই বাংলাদেশের রাজনীতিতে মধ্যম পন্থাই সর্বোত্তম পন্থা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের 16তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় একথা বলেন তিনি। মঈন খান আরও বলেন, সাইফুর রহমান বাংলাদেশে ভ্যাট পদ্ধতি প্রচলন সহ কনজারভেটিভ অর্থনীতির পথ অনুসরণ করেছিলেন, তাই বাংলাদেশ শক্ত একটি অর্থনৈতিক ভিত্তি পেয়েছিল। রেকর্ড 12টি বাজেটের প্রণেতা সাইফুর রহমান বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন বলেও মন্তব্য করেন তিনি। পরে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও তার রুহের মাগফিরাত কামনা করেন নেতাকর্মীরা। বামেরা শুধু ভাঙতে জানে, বামেরা গড়তে জানে না। এটা একটা রাজনৈতিক বক্তব্য, কেউ এর সঙ্গে একমত হতে পারে, কেউ একসঙ্গে একমত নাও হতে পারে, কিন্তু এই যে কথাটি, এই কথাটি যে একটি কঠিন সত্য, সেটা কিন্তু কেউ অস্বীকার করে। আমরা বিএনপি যারা করি, আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাস করি, আমরা যারা মধ্যপন্থার রাজনীতিতে বিশ্বাস করি, তাদের কাছে কিন্তু আমরা সাইফুর রহমানের এই যে বক্তব্য তিনি দিয়েছিলেন, সেই বক্তব্য কিন্তু আমাদের রাজনীতিতে অনেক কিছু শিক্ষা দিয়েছে। দিল্লির প্ররোচনায় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাধীনতার ঘোষণা ও বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
এই নির্বাচনকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আবার নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মায়ের, নানা মোব সৃষ্টি, নানা পিপিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করে দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। চাঁদাবাজ ও হুমকি দাতাদের পিতা মাতার নাম ঠিকানা সম্বলিত তালিকা দেশের জেলা, উপজেলা ও ইউনিয়নে ঝুলিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এক সমন্বয় সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, অনেক রাজনৈতিক দলের বড় নেতারা অবৈধভাবে বালু পাথর উত্তোলনে ব্যস্ত, কেউ চাঁদা নিতে ব্যস্ত, কেউ মিথ্যে মামলা দিয়ে মামলা বাণিজ্য করতে ব্যস্ত। আগামীর বাংলাদেশে কাউকে ফ্যাসিস্ট শেখ হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না বলে জানান তিনি। পঞ্চগড়ে স্কুলগুলোতে ছাত্রদলের কমিটি দেওয়া হচ্ছে জানিয়ে স্কুল কলেজে ছাত্র রাজনীতির নামে লেজুর বৃত্তির রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি। যারা এই ফ্যাসিস্ট কায়েম করতে চাইবে, যারা আবার মামলা নিয়ে টাকার ব্যবসা শুরু করবে, তাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। 16 বছরের ফ্যাসিস্ট হাসিনা আপনার আমার মতো সাধারণ মানুষ রাস্তায় নামার কারণে যদি দেশ ছাড়তে বাধ্য হয়, তাহলে এরকম কিছু দুধভাত সিন্ডিকেটকে আমরা ফু মেরে উড়িয়ে দিতে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে ফরিদপুরের ভাঙা আসন ভেঙে দেয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। ফরিদপুরের ভাঙা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে 2 আসনে অন্তর্ভুক্ত করায় শুক্রবার সকাল থেকে ফুঁসে ওঠেন স্থানীয়রা। ভাঙার মনসুরাবাদ ও হামিরদি বাস স্ট্যান্ড এলাকায় গাছ ফেলে প্রায় 2.5 ঘন্টা সড়ক অবরোধ করেন তারা। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন হাজারো মানুষ। আসন বিন্যাসের প্রতিবাদে বিকেলে ফের ভাঙা টোল প্লাজা এলাকায় অবরোধ করেন তারা। বিক্ষোভকারীরা বলেন, 2013 সালে ফরিদপুরের 5টি আসন ভেঙে 4টি করা হয়। এবারে নতুন করে সীমানা পুনর্নির্ধারণ মেনে না নেয়ার হুঁশিয়ারি দেন স্থানীয়রা। অবকাঠামো উন্নয়ন সহ 3 দফা দাবিতে আমরণ অনশনে বসেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনশন শুরু করে তারা। আজও তাদের অনশন চলমান। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ক্যাম্পাসের পরিধি বাড়াতে জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের দাবিতে আন্দোলন করছেন তারা। এ কারণে শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে, কিন্তু কর্তৃপক্ষের টনক না নড়ায় অনশন কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে বলে জানায় শিক্ষার্থীরা। দেশে প্রায় 48% ইলিশ আহরণ কম হচ্ছে। এর মূল কারণ হিসেবে দূষণকে চিহ্নিত করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। পর্যাপ্ত ইলিশ পেতে চাইলে দূষণের বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে 3য় আন্তর্জাতিক কনফারেন্স উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, মৎস্য সম্পদ রক্ষায় হাওড় গবেষণা ইনস্টিটিউট তৈরি করা দরকার এবং এক্ষেত্রে বরাদ্দ বাড়াতে হবে। এছাড়াও প্লাস্টিক বর্জ্য সহ সকল ধরনের দূষণ বন্ধ না হলে দেশের প্রাণীজ চাহিদা মেটাতে আগামীতে হিমশিম খেতে হবে বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। সম্মেলনে 11টি সেশনে প্রায় 2.5 শতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে অংশ নেন দেশি বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও বৈজ্ঞানিক বৃন্দ। প্লাস্টিকের ব্যবহার, পলিথিনের ব্যবহার কমানোটা শুধুমাত্র একটা পরিবেশের বিষয় না, এটা আপনার মাছ খাওয়া, আমাদের খাদ্যকে নিরাপদ রাখা, সব কিছুর দিক থেকেও এটা খুবই জরুরি। হাওড় উন্নয়ন বোর্ডের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো হাওড় গবেষণা ইনস্টিটিউট এবং এটার সাথে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাথে সম্পর্কিত করে
একটা সমন্বিত পরিকল্পিত একটা গবেষণা করা যাবে যে যাতে রক্ষা করতে পারে। দেশের যেসব মেডিকেল কলেজ সরকার নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হবে না সেসব কলেজ শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এই হুঁশিয়ারি দেন। সরকারি হাসপাতালে 10,000 চিকিৎসক ও 12,000 নার্সের সংকট রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে 3,500 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। জানান, ভবিষ্যতে প্রয়োজনীয় 300 ওষুধের দাম নির্ধারণ করবে সরকার। তিনি আরও বলেন, ডাক্তারদের কোনো দল থাকতে পারে না। ডিপ্লোমা নার্সদের দক্ষ করে তুলতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ডিপ্লোমা নার্সদের জাপানে পাঠানোর ব্যবস্থা করবে সরকার, যা চট্টগ্রাম থেকে শুরু হবে। সরকারের 37টা মেডিকেল কলেজ আছে, বেসরকারি আছে 67টা। আমরা একটা ম্যাট্রিক্স ঠিক করছি। এই ম্যাট্রিক্সের মধ্য দিয়ে, কারণ কোয়ালিটি হল ইম্পর্টেন্ট জিনিস, আমি যে মেডিকেল কলেজে পড়াশোনা করাবো সে যদি ভালো এক্সপিরিয়েন্স না হয়, ভালো শিক্ষা না পায়, কিছু কিছু মেডিকেল কলেজ যেগুলো ম্যাট্রিক্সের নিচে পড়ে যাবে তাদের আমরা নতুন করে ভর্তি নেওয়াটা বন্ধ করে দেব। টাঙ্গুয়ার হাওরের জীব বৈচিত্র্য ও মাছ রক্ষার জন্য সরকার কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার মৎস্য সম্পদ রক্ষায় করণীয় বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, হাওড় কিংবা নদীতে যে সকল জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করেছেন সেটাও বন্ধ করতে হবে। অবৈধ জাল যেখানে থেকে আমদানি রপ্তানি করা হয় সেখানেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি। এছাড়া দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আভাশ্রমের পরিকল্পনা করা হয়েছে বলে আরও জানান তিনি। এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমেদ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই যে চায়না দুয়ারি নামটা মনে হয় খুবই সুন্দর, কিন্তু এত ক্ষতিকর এবং এত ধ্বংসাত্মক, এটা কোনো মতেই যারা বন্ধ করছে না, আমার কাছে মনে হয় যে আমাদের দুইটার পর্যায়ে কাজ করতে হবে। একটা, এটা উৎস যেখান থেকে, এটা যদি আমদানি করা জাল হয়ে থাকে এটা আমদানি বন্ধের জন্য অবিলম্বে ব্যবস্থা করতে হবে। এটা যদি উৎপাদন করা হয়ে থাকে তাহলে ফ্যাক্টরিগুলো বন্ধ করতে হবে। সাভারের আশুলিয়ায় বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি এক পর্যায়ে রূপ নেয় জনসভায়। পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভার বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে পাশে থেকেছে। এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন বাবু আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের 31 দফার 27তম দফা সম্পর্কিত ডকুমেন্টারি কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনী হয়েছে গাজীপুরে। শনিবার সন্ধ্যায় জেলার বাড়িয়া ইউনিয়নের বলধা প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে কৃষকের জীবনের বাস্তবতা, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও কৃষি খাতে রাষ্ট্রীয় উদাসীনতা তুলে ধরা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি হাসান আল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শতাধিক কৃষক। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। বিশেষ এই আয়োজনে কৃষকরা নিজ নিজ অভিজ্ঞতা, সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় আয়োজক ও বিএনপি নেতারা বলেন, 27তম দফা বাস্তবায়ন হলে কৃষক আর পিছিয়ে থাকবে না। ক্ষমতায় এলে বিএনপি এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে যেখানে সবার আগে থাকবে কৃষকের মর্যাদা। সেখানে আমি দেশে রেখে বাকিটা আমি বিদেশে এক্সপোর্ট চেষ্টা করেছিলাম, যে আমার একদম জানিয়ে
কক্সবাজারের বাঁকখালী নদীর ৬ নং ঘাট এলাকায় স্থানীয়দের বাধার মুখে উচ্ছেদ অভিযান সাময়িক স্থগিত করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। সকাল ৯:৩০টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করতে গেলে সড়কে জড়ো হতে থাকে স্থানীয়রা। এ সময় অভিযানের জন্য আনা একটি এক্সকাভেটর ভাঙচুর করে ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এছাড়া বিমানবন্দর সড়কের প্রবেশ মুখ থেকে ৬ নম্বর ঘাট পর্যন্ত অন্তত ৫টি জায়গায় ব্যারিকেড দিয়ে সৃষ্টি করে প্রতিবন্ধকতা। এক পর্যায়ে সেনাবাহিনীর ২টি সাজোয়া যান ঘটনাস্থল থেকে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সেনাবাহিনীর সদস্য। এমন পরিস্থিতিতে সকাল ১১টার কিছু আগে উচ্ছেদ অভিযান সাময়িক স্থগিত ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ফলে প্রায় ১.৫ ঘন্টা পর সকাল ১১টার দিকে বিমানবন্দর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। মাছ ধরার ট্রলার ঘাটে পৌঁছাতে দেরি করায় ট্রলার মালিক ও সহযোগীদের মার ধরে হেলাল হাওলাদার নামে এক জেলে নিহত হয়েছেন। নিহত জেলে হেলাল পিরোজপুর জেলার মঠবাড়িয়ার তুষখালী গ্রামের হারুন হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার মঠবাড়িয়া থেকে আসার পর রাত ৯টার দিকে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বসে ট্রলার মালিক মন্টু ফরাজির নেতৃত্বে মারধর করা হয়। একই সময় সাদ্দাম আকন ও আসাদুল নামের আরও ২ জেলেকেও মারধর করা হয়। তবে এক পর্যায়ে হেলাল অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলে জানান মহিপুর থানার ওসি মাহমুদুল হাসান। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিখোঁজের ৪ দিন পর সুনামগঞ্জের দিরাইয়ে সুরমা নদী থেকে জেলা জামাতের সহসভাপতির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় গত ২ সেপ্টেম্বর রাতে নিজ বাড়ি থেকে বের হন জেলা জামায়াতের সহসভাপতি মাওলানা মোশতাক আহমেদ গাজীনগরী। এরপর থেকে তার ফোন বন্ধ পায় স্বজনরা। পরদিন শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে নিখোঁজ জামায়াত নেতার স্ত্রী রুবি বেগম। পরে অভিযানে নামে পুলিশ। শুক্রবার সকালে দিরাইয়ের শরীফপুরের ভাট্রা এলাকার সুরমা নদীতে ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলতি বছরের শুরু থেকেই জোরালো অভিযান চালাচ্ছে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশব্যাপী ৯,০০০-এর বেশি অভিযানে তল্লাশি করা হয় প্রায় ১,৫২,০০০ বিদেশিকে। এ সময় বিভিন্ন অভিযোগে প্রায় ৩৫,০০০-এর বেশি অভিবাসীকে আটক করা হয়েছে, যার বেশিরভাগই ইন্দোনেশিয়া, মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, চলমান অভিযানে অবৈধ অভিবাসীকে কাজে লাগানো বা আশ্রয় দেওয়ার অভিযোগে ১,৩৯৫ নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে গত ২৮ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে ৩৬,৫৫৭ জন বিদেশিকে। নতুন আটককৃতদের ক্ষেত্রেও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর দ্রুত প্রত্যাবাসন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। Mereka melanggar undang-undang itu adalah kerana tindakan majikan juga yang ikut terlibat melindungi, menggajikan. যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে হুন্দাইয়ের ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৪৭৫ জনকে গ্রেপ্তার করেছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আইস, যাদের বেশিরভাগই দক্ষিণ কোরিয়ার নাগরিক। স্থানীয় সময় শুক্রবার জর্জিয়ায় ৩,০০০ একর জায়গায় উপর নির্মিত দক্ষিণ কোরিয়া ভিত্তিক অটোমোবাইল প্রস্তুতকারক কোম্পানি হুন্দাইয়ে অভিযান চালায় আইস। অবৈধ উপায়ে কর্মী নিয়োগ ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাদের। মার্কিন সরকারের এই কাজকে আইনের লঙ্ঘন বলছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। মিথ্যা অভিযোগে হুন্দাই কর্মীদের আটক করেছে বলে দাবি প্রতিষ্ঠানটির। 서울에서도 오늘 주한 미국 대사관을 통해 অ্যাঞ্জেলা রেনার পদত্যাগের পর ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী হলেন ডেভিড ল্যামি।
স্থানীয় সময় শুক্রবার কর ফাঁকির অভিযোগে পদত্যাগ করেন অ্যাঞ্জেলা রেনার। পদত্যাগপত্রে তার বিরুদ্ধে তোলা অভিযোগ স্বীকারও করেন তিনি। এরপরই ডেভিড ল্যামিকে নতুন উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অ্যাঞ্জেলার পদত্যাগকে স্বাগত জানিয়েছেন স্টারমারের চিফ সেক্রেটারি সহ আরও অনেকে। তার পদত্যাগের পর দেশটির পার্লামেন্টের নিম্ন কক্ষের স্পিকার লুসি পাওয়েলকেও পদচ্যুত করেন স্টারমার। পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্তের 7 দিনের মাথায় থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন বিরোধী দল ভূমি জাইথাই নেতা আনুতিন চার্নভিরাকুল। শুক্রবার দেশটির পার্লামেন্টে ভোটের মাধ্যমে আনুতিনকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। 492 আইন প্রণেতার মধ্যে আনুতিনকে ভোট দিয়েছেন 311 জন, আর ফিউথাই দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা চাই কাশেম পেয়েছেন 152 ভোট। এর মধ্য দিয়ে মাত্র 2 বছরের মধ্যে তৃতীয় প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ডের জনগণ। কম্বোডিয়ার সাথে সীমান্ত বিরোধ মোকাবেলায় নীতি লঙ্ঘনের দায়ে গত সপ্তাহে ক্ষমতাচ্যুত হন পেতংতার্ন সিনাওয়াত্রা। বৃহস্পতিবার গভীর রাতে দেশ ছেড়ে পালিয়েছেন দেশটির প্রভাবশালী রাজনীতিবিদ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বাবা থাকসিন সিনাওয়াত্রা। ভারতের মুম্বাইতে ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে সন্ত্রাসী হামলার বার্তা। গণেশ বিসর্জন উৎসবের আগে 34টি গাড়িতে রাখা 400 কেজি RDX বিস্ফোরণের বার্তা পাওয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ। শুক্রবার অনন্ত চতুর্থী বা গণেশ বিসর্জন উৎসব উপলক্ষে আগে থেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগে ছিল মুম্বাই পুলিশ। এর মধ্যে বৃহস্পতিবার মুম্বাইয়ে ট্রাফিক পুলিশের হেল্পলাইনে একটি বার্তা আসে। বার্তা প্রেরণকারী নিজেকে লস্কর-ই জিহাদি সংগঠনের একজন কর্মী দাবি করে উল্লেখ করেন, সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে 14 জন হামলাকারী ভারতে পৌঁছেছে। সাথে আনা হয়েছে 400 কেজি RDX, যা 34টি গাড়িতে আলাদা আলাদাভাবে স্থাপন করা হয়েছে। বার্তায় আরও বলা হচ্ছে, আত্মঘাতী এই বিস্ফোরণ ঘটানো গেলে প্রায় 1 কোটি মানুষের প্রাণহানি হতে পারে। এই বার্তা পাওয়ার পর সর্বোচ্চ সতর্ক অবস্থানে মুম্বাই পুলিশ। বাড়ানো হয়েছে নিরাপত্তা চেকপয়েন্ট। মুম্বাই পুলিশের পাশাপাশি কাজ করছে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড, যা ATS। গণেশ চতুর্থ থেকে টানা 10 দিন উৎসবে মেতে থাকেন মুম্বাইবাসী, যা শেষ হবে আগামীকাল। এমন সময়ে সন্ত্রাসী হামলার বার্তায় উদ্বিগ্ন স্থানীয়রা। The sender, claiming to be from a Pakistan-based jihadi group, also alleged that 14 terrorists had entered bomb threat via its official WhatsApp number, August 29. এবার পুলিশি বর্বরতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভে নেমেছে ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা। এ সময় রাজধানী জাকার্তায় দেশটির সংসদ ভবনের সামনে বিক্ষোভ করেন শত শত শিক্ষার্থী। সরকারি আইন প্রণেতাদের বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধিতে অসন্তোষ জানিয়ে আন্দোলনের নামে দেশটির সাধারণ মানুষ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান অন্তত 10 জন। এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে এবং সরকারের সঙ্গে আলোচনায় বসার দাবি জানায় শিক্ষার্থীরা। পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। ইউক্রেনকে দেয়া পশ্চিমাদের নিরাপত্তা নিশ্চয়তা প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনীয় ভূখণ্ডে সেনা মোতায়েন করা হলে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে ফ্রান্সের প্যারিসে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসেন ইউরোপের নেতারা। আলোচনার উদ্দেশ্য ছিল ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের প্রশ্নে কোয়ালিশন অফ উইলিং জোটের নেতারা কিভাবে সাহায্য করতে পারেন এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো। বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট দাবি করেন, শান্তি চুক্তি কার্যকর হলে ইউক্রেনে সেনা পাঠাতে প্রতিশ্রুতি দিয়েছে অন্তত 26টি দেশ। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলেছেন, ইউক্রেনীয় ভূখণ্ডে ভিনদেশি কোনো সেনা উপস্থিতি রাশিয়ার জাতীয় নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এক্ষেত্রে ওই পিস কিপিং ফোর্স বা শান্তি বাহিনীকে ছাড় দেয়া হবে না মস্কো।
এর আগে ইউক্রেনীয় প্রেসিডেন্টকে মস্কোতে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়ে 3টি শর্ত দেন পুতিন। এরই জেরে প্যারিসে কোয়ালিশন অব উইলিং জোটের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন জেলেনস্কি। Потом выскажем все по очереди. Monsieur le Président de la République, Son Excellence. এক সপ্তাহের ব্যবধানে তৃতীয়বারের মতো আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প। বৃহস্পতিবার রাতে আঘাত হানা 5.6 মাত্রার ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত 17 জন। আহতদের সবাইকে কুনার প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে আফগান কর্তৃপক্ষ। এদিকে রোববারের ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি 2200 ছাড়িয়েছে। আহতের সংখ্যা 3600-র বেশি। এখনও চলছে উদ্ধার অভিযান। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। এমন অবস্থায় জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশ $11 মিলিয়ন বেশি সহায়তার আশ্বাস দিয়েছে। তবে এই অর্থ সরাসরি তালেবান সরকারের হাতে দিতে রাজি নয় তারা। বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার মাধ্যমে আফগানদের কাছে পৌঁছানো হবে সহায়তার অর্থ। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্বের ডু অর ডাই ম্যাচে ইয়েমেনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভিয়েতনামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4টায়। বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে 2-0 গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ। মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাইফুল বারী টিটুর দলের সামনে। ম্যাচের আগের দিন বাইবাং এসসি ট্রেনিং গ্রাউন্ডে নিজেদের অনুশীলন শেষ করেছে পুরো দল। স্কোয়াডে নেই ইনজুরি সমস্যা। আগামীকালের ম্যাচে হারলে এক ম্যাচ বাকি থাকতেই কার্যত ছিটকে যাবে বাংলাদেশ। তবে জিতলে থাকবে এশিয়ান পর্বে খেলার আশা। বর্তমানে লাল সবুজের প্রতিনিধিরা আছে সি গ্রুপের তলানিতে। ওয়ানডে ক্রিকেটে প্রথম 5 ম্যাচে অর্ধশতক করে রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথিউ ব্রিটসকে। ক্যারিয়ারের শুরুর 5 ইনিংসে টানা 5 অর্ধশতক করা একমাত্র ব্যাটার এখন এই প্রোটিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে 150 রান করে ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রিটসকে। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে উপহার দেন 83 রানের ইনিংস। এরপর অস্ট্রেলিয়া সফরে 2 ম্যাচে যথাক্রমে 57 ও 88 রান করে ইনজুরিতে পড়েন এই ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ইনজুরি থেকে ফিরে খেলেন 85 রানের ইনিংস। 5 ইনিংসে 92.60 গড়ে 463 রান। এর আগে প্রথম 4 ইনিংসে 450 রেকর্ড গড়েছিলেন ভারতের নভরাজ সিং সিধু। ভারতীয় এই ব্যাটারের 4 অর্ধশতক ছিল 5 ম্যাচে। মাঝখানে এক ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি সিধু। তিন বছর পর অবসর ভেঙে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার রস টেইলর। সামোয়ার হয়ে খেলবেন এশিয়া পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের 2026 বিশ্বকাপ বাছাই পর্বে। ওশেনিয়া মহাদেশের রাষ্ট্র সামোয়া আগামী অক্টোবরে ওমানে হতে যাওয়া 2026 টি-20 বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেবে। শুক্রবার তাদের স্কোয়াডে বড় চমক রস টেইলরের নাম। 41 বছর বয়সী এই তারকার সঙ্গে সামোয়ার সম্পর্কটা তার মায়ের সূত্রে সামোয়ার পাসপোর্টধারী টেইলর নিউজিল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলার পর 3 বছরের কুলিং অফ সময় পার করেছেন, যা তাকে সামোয়ার হয়ে খেলার যোগ্যতা এনে দিয়েছে। 2006 থেকে 2022 পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন 112 টেস্ট, 236 ওয়ানডে ও 102 টি-20। 3 সংস্করণেই টেইলর ছিলেন নিউজিল্যান্ডের অন্যতম সফল ব্যাটার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।